আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন জীবনে ফ্রিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা ফ্রিজ ক্রয় করলে আমাদের চিন্তাধারা থাকে আমরা 15 থেকে 20 বছর ব্যবহার করব। আর ফ্রিজের যেহেতু দামও বেশি, আমাদের অনেক বছর চিন্তা করতে হয়, অনেক দিন চিন্তা করতে হয়। একটা ফ্রিজ নিব, টাকাগুলো জমাইতে হয় এবং একটা সিদ্ধান্ত নিতে হয় কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনব, কোন ফ্রিজটা বেশি দিন ধরে লাস্টিং করবে। অনেক চিন্তা ভাবনা করে আমরা একটা ফ্রিজ বাজার থেকে ক্রয় করে থাকি। এখন এই ফ্রিজটা যদি ভালো না পড়ে, যদি আমরা বেশি দিন ইউজ করতে না পারি, বেশিবার আপনার কয়েকবার যদি দোকানে যাইতে হয় ফ্রিজ ঠিক করার জন্য, তাহলে খুবই মুশকিলের ব্যাপার। একটা দুশ্চিন্তার মধ্যে থেকে যায়, এত টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করলাম, ফ্রিজটা ভালো পড়লো না। তো একটা বাজার থেকে ফ্রিজ যদি আপনি ক্রয় করতে চান ভালো মানের, তাহলে আপনার থেকে জানতে হবে কোন ফ্রিজটা ভালো, ফ্রিজের কী কী কোয়ালিটি থাকলে কী কী জিনিস দেখে আমরা একটা ফ্রিজ বাজার থেকে ক্রয় করব, ওই বিষয়গুলো আমাদের জানতে হয়। যদি আমরা ওই বিষয়গুলো জানি, ফ্রিজ কেনার আগে আমাদের ফ্রিজের কোন কোন বিষয়গুলো দেখতে হবে, তাহলে আমরা আশা করি ফ্রিজ কিনে আমাদের কোনো দোকানদার বা কোনো কেউ যে কোনোভাবে ঠকাইতে পারবে না। যা বলবে বলুক, আমরা আমাদের ফ্রিজটি ক্রয় করতে পারবো। প্রথমে আমাদের চিন্তা করতে হয় ফ্রিজের সাইজ নিয়ে। পরিবারের মানুষের উপর নির্ভর করে আসলে আমাদের ফ্রিজ কেনা উচিত। কারণ যদি আমার পরিবার ছোটো হয়, আমি একটা বড় সাইজের ফ্রিজ ক্রয় করলাম, দেখা যাচ্ছে সেখানে আপনার বিদ্যুৎ খরচও বেশি হচ্ছে, আপনার কেনার সময় দামটাও বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো আমার পরিবারের সদস্য যতগুলো, ওই অনুযায়ী আমরা ফ্রিজ ক্রয় করব। এখানে পরিবারের সদস্য নিয়ে যে বিষয়টা বলতে চাই, আমি 1 নম্বরে যে বিষয়টি বলবো, একটা আন্দাজ করা যায় কত একটা পরিবারের কয়জন মানুষের জন্য কী সাইজের ফ্রিজ প্রয়োজন, সে বিষয়টা একটা চিন্তা করা যায়। আপনি যদি বাসা বাড়িতে থাকেন, আপনার পরিবার যদি ছোটো হয়, 3 থেকে 4 জন এরকম মানুষ হয়, আপনি 180 থেকে 230 লিটারের মধ্যে ফ্রিজটা কিনতে পারেন। আপনার এতে বিদ্যুৎ সাশ্রয় হবে, আর ফ্রিজের কেনার টাকাটাও কমে আসবে। আপনি কম দাম দিয়ে একটা আপনার জন্য পারফেক্ট একটা ফ্রিজ ক্রয় করতে পারবেন। আর আপনার যদি পরিবার মাঝারি হয়, 3-4 জনের উপরে হয়, আপনি 250 থেকে 300 লিটারের একটি ফ্রিজ ক্রয় করতে পারেন। এটা আপনার জন্য উপযুক্ত হবে। যদি বড় পরিবার হয়, তাহলে আপনার থেকে 300 লিটারের উপরে ফ্রিজ নিতে হবে। তো এদিকে আপনার বিদ্যুৎ খরচ বাঁচবে, আপনার ফ্রিজ কেনার টাকাটা বেঁচে যাবে। কারণ প্রতি মাসে একটা বিদ্যুৎ বিল আসবে, আবার একটা বড় অ্যামাউন্টের আপনার টাকা চলে যাচ্ছে হাত থেকে। সো আপনি পরিবারের উপর ডিপেন্ড করে আপনার ফ্রিজটি ক্রয় করলে ভালো হবে 1 নম্বরে। এবং ফ্রিজ কেনার সময় 2 নম্বরে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে গ্যাস। আমরা ফ্রিজে আমাদের ফ্রিজে যে গ্যাসটা ইউজ করে সেটা কী পরিমাণ কী। এখন আগেকার ফ্রিজ যেগুলো ছিল সেগুলোতে R12 আর 134A এই গ্যাসগুলো ইউজ করা হতো। এখন গ্যাসগুলোর কাজ কী হচ্ছে, আপনার ফ্রিজের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, দ্রুত গতিতে আপনার ফ্রিজ ঠান্ডা করার জন্য এই গ্যাসগুলো সচরাচর ইউজ করা হয়। আপনি যদি আগের R12 বা R134 গ্যাসগুলো ফ্রিজ কিনেন, তাতে আপনার লস হবে কি, আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে, আপনার ফ্রিজ ঠান্ডা হতে সময় লাগবে। কারণ R12 আর R134 গ্যাসগুলো হচ্ছে একটু ভারী। তো ভারী হওয়ার কারণে আপনার এগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে গ্যাসটা আপনার
কানেকশনের পর চারদিকে ঠান্ডা করতে, ফ্রিজটা ঠান্ডা করতে একটু সময় নেয়। সো এতে আপনার বিদ্যুৎ খরচও বেশি হবে, আপনার খাবার ঠান্ডা হওয়াতে সময় নেওয়ার কারণে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন বর্তমানে R600A যে গ্যাসটি আপনার বাজারে আসছে, যে গ্যাসের ফ্রিজ চুলা আপনার বাজারে আসছে, সেগুলো অত্যন্ত ভালো মানের, হালকা গ্যাস এবং পরিবেশ বান্ধব। পরিবেশের কোনো ক্ষতি করে না, আপনার কোনো রকম শারীরিক ক্ষতি হয় না এই গ্যাসের কারণে। খুব দ্রুত আপনার গ্যাস হালকা হওয়ার কারণে আপনার কম্প্রেসার থেকে খুব দ্রুত আপনার গ্যাসটি বাইর হয়। আচ্ছা ঠিক আল্লাহ, খুব দ্রুত গতিতে আপনার গ্যাসটি বাইর হয়, আপনার ফ্রিজের খাবার ঠান্ডা করে, বিদ্যুৎ খরচও সাশ্রয়ী হয়। তো আমরা বাজার থেকে কেনার সময় দোকানদার কাছ থেকে জিজ্ঞেস করব, আপনার যে গ্যাসটি ইউজ করা হয়েছে ফ্রিজে, এটা R600A নাকি আগের মডেলের গ্যাস। এগুলো অবশ্য ফ্রিজের গায়েও লেখা থাকবে, ফ্রিজের কার্টনও, যে কার্টন ইউজ করা হয় বক্স, ফ্রিজের বক্সও লেখা থাকে। আরও যদি ডিটেলসলি জানতে হয়, অনেক সময় এরা মিথ্যা কথা বলে, দোকানদার মিথ্যা কথা বলে। সেজন্য আপনার যদি ব্র্যান্ডের কোনো কোম্পানি হয়, সেক্ষেত্রে সুবিধা হয় কি, আপনার ওই অনলাইন ইন্টারনেটে ওদের ওয়েবসাইটে, যে কোনো একটা ব্র্যান্ডের কোম্পানির ওয়েবসাইটে যখন ঢুকবেন, আপনি ওই ওয়েবসাইটে, কোম্পানির ওয়েবসাইটে যখন অনলাইনে ঢুকবেন, সেখানে আপনার ফ্রিজ সম্পর্কে একদম ডিটেলসলি বলা থাকবে। আপনি আপনার ফ্রিজের মডেলটি ইন্টারনেটে সার্চ দিয়ে বাইর করে একদম ডিটেলসলি পাবেন। ওই ওয়েবসাইটে যেয়ে ওয়েবসাইট সার্চ বার থেকে সার্চ দিলে আপনি আপনার ফ্রিজের ডিটেলস জানতে পারবেন। সেখানে R600A গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা আপনি জানতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টি হলো, সেটি হচ্ছে ফ্রিজের মধ্যে একটা মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটি হচ্ছে কম্প্রেসার। আপনার কম্প্রেসার যেটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে একটা কালো রঙের একটা মেশিন বক্স। এই বক্সটা হচ্ছে ফ্রিজের প্রাণ বললে চলে, কারণ এই বক্স থেকে সব কিছু তৈরি হয়। আপনার যে বক্সটি ইউজ করা হয়েছে, মেশিনটি ইউজ করা হয়েছে কম্প্রেসার নামে, সেটি হচ্ছে আপনার ফ্রিজের মেন পার্ট। এই পুরো ফ্রিজ নিয়ন্ত্রণ করে এই কম্প্রেসারটি। এখন ফ্রিজ কয় বছর টিকবে, ফ্রিজ কীভাবে সার্ভিস দিবে, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার কম্প্রেসারের, এই কালো কম্প্রেসার বক্সের উপরে। কম্প্রেসার মেশিনটি যদি আপনার যে কয়েলটি কম্প্রেসারের মধ্যে ইউজ করা হয়েছে, সেটা অনেক সময় দেখা যায় স্টিলের ইউজ করে, অনেকে অ্যালুমিনিয়ামের ইউজ করে, অনেকে মিক্সিং ইউজ করে, স্টিল অ্যালুমিনিয়াম মিক্স, অথবা লোহারও ইউজ করে ফেলে অনেকে, কারণ দাম কমানোর জন্য। এই কম্প্রেসারের কয়েলটি যদি যত কম দামি জিনিস দিয়ে বানানো হবে, তত কোম্পানির লাভ হয়, কারণ এখানে খরচ কম হয়। আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমার কম্প্রেসার কয়েলটি তামার কিংবা কপারের কিনা, 100% কপার 100% তামার কিনা। যদি এই কম্প্রেসার কয়েলটি 100% কপার বা 100% তামার হয়, তাহলে এই কপারটি আপনার 10-15 বছর লাস্টিং করবে। অন্য যদি ওই স্টিলের বা অ্যালুমিনিয়ামের হয়, এটা 2-3 বছরের মধ্যে আপনার নষ্ট হয়ে যাবে। তাইলে আমাদের 100% নিশ্চিত হতে হবে আমাদের কম্প্রেসারটি আপনার তামার অথবা কপারের কিনা। অবশ্যই কপার বা তামার নিশ্চিত হয়ে আমাদের ফ্রিজ ক্রয় করতে হবে, কারণ যেগুলো আপনার অ্যালুমিনিয়াম বা স্টিলের হয়, সেগুলোর আপনার সার্ভিস হয় কম, 2-3 বছর 4 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। বেশিরভাগ এগুলো ব্যবহার করা হয় চায়না কোম্পানিগুলোর ক্ষেত্রে। যেগুলো ব্র্যান্ডের কোম্পানি, সেগুলো কী করে, আপনার 10-12 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে দেয়, কারণ এই কম্প্রেসারগুলো আপনার 100% কপার বা তামার ইউজ করা হয়, সেজন্য ওরা গ্যারান্টিটা দিতে পারে। 4 নম্বরে আমরা যে বিষয়টি খেয়াল দেখব, সেটি হচ্ছে কনডেন্সার পাইপ। কম্প্রেসারের যে কনডেন্সার পাইপটি ব্যবহার করা হয়,
মানে ফ্রিজের মধ্যে পিছনে যে কন্ডেন্সার পাইপগুলো ব্যয় হয় জালির মতো, আগেকার দিনের আপনার ফ্রিজগুলোতে দেখা যায় তো একটা জালির মতো পিছনে থাকতো। এখন আর ফ্রিজে একটা করা হয়, এদিকে একটা আপনার বক্স ইউজ করা হয় বা এসএস ইউজ করা হয়, পার্ট ইউজ করা হয়, যাতে করে আপনার এই পাইপগুলো আর দেখা না যায়। তো এই পাইপগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই পাইপগুলো যদি আপনার অ্যালুমিনিয়াম বা স্টিল বা লোহার হয়ে থাকে, আপনার খুব সহজে এখানে মরিচা ঝরে যায় আস্তে আস্তে কি হয়, মরিচা ধরে যাওয়ার কারণে আস্তে আস্তে আপনার পাইপগুলো লিক হয়ে যায়। তো খুব দ্রুত আপনার ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাইলে এই পাইপগুলোর মাধ্যমে আপনার কম্প্রেসার থেকে আপনার ওই গ্যাস সাপ্লাই হয়, ঠান্ডা বাতাস সাপ্লাই হয়। আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই পাইপগুলো আপনার কপারের কিনা বা তামার কিনা। অবশ্যই আমাদের নিশ্চিত হতে হবে এগুলো কপার বা তামার। কারণ যদি কপারের বা তামার না হয়, আপনার সেই ক্ষেত্রে আপনার যে কোনো সময় এই পাইপগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব অল্প দিনের মধ্যে পাইপগুলোতে মরিচা চলে আসে, নষ্ট হয়ে যায়। তো আমাদের ওই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের পাইপটা তামার কিনা বা কপারের কিনা। যদি কপারের হয়ে থাকে, যদিও কোনো সময় নষ্ট হয়ে যায় বা লিক হয়ে যায়, আমরা কি করতে পারবো, অল্প টাকা খরচ করে এই জিনিসটা সারিয়ে নিতে পারবো। কিন্তু যদি লোহার হয়ে থাকে, এই জিনিসটা সারানো ব্যয়বহুল হয় বা কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যায়। পাঁচ নম্বরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে আপনার ফ্রিজের ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয়। মনে করেন ফ্রিজের ভিতরের সাইডটা মেন, কারণ আমরা খাওয়া দাওয়া সব কিছুই তো ফ্রিজের মধ্যে রাখি। ফ্রিজের ভিতরের সাইডটি হচ্ছে মেন, আর সব কিছু ঠিক ছিল, ফ্রিজের ভিতরের সাইডটাই ঠিক নেই, তাইলে কি হবে, আমাদের মনের মতো আমরা ফ্রিজটা পাবো না, আমাদের খাবার নষ্ট হয়ে যাবে, 100% নষ্ট হয়ে যাবে। এই খাবারগুলো খাইলে আমরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য ফ্রিজ কেনার সময় আমরা দেখব ফ্রিজের ভিতরে যে প্লাস্টিকটি ইউজ করা হয় সেটা ফুড গ্রেড কিনা। ফ্রিজের ভিতরে যে প্লাস্টিক ওরা ইউজ করছে সেটা ফুড গ্রেড কিনা আমাদের অবশ্যই যাচাই করে নিতে হবে। এখন আমরা এই ফ্রিজের প্লাস্টিকটি ফুড গ্রেড কিনা কেমনে বুঝবো? এটা বোঝার একটাই উপায়, আপনি ফ্রিজের ভিতরে নাক দিয়ে ঘ্রাণটা নেবেন। যদি ফুড গ্রেড হয়ে থাকে, এই ফ্রিজ দিয়ে কোনো গন্ধ বাইর হবে না, প্লাস্টিকের কোনো গন্ধ আপনি পাবেন না। আর যদি ফুড গ্রেড না হয়, একটা বাজে ধরনের একটা গন্ধ বাইর হবে। দোকানদাররা আপনাদের বলবে এগুলো নতুন ফ্রিজ তো সেজন্য গন্ধ বাইর হচ্ছে। হ্যাঁ, আপনি ইউজ করার পরে ধুয়ে দেওয়ার পরে এই গন্ধটা আর বাইর হবে না। আসলে এটা একদমই ঠিক না, এটা খুবই বাজে একটা কথা। এই ফ্রিজের গন্ধটা অবশ্যই আপনার ফ্রিজ যতদিন নষ্ট না হয় ততদিনের জন্য থেকে যাবে। আপনি ভোগান দিতে পারবেন খাবার নিয়ে, কারণ খাবারের যে ঘ্রাণটা, প্লাস্টিকের যে ঘ্রাণটা খাবারের মধ্যে ঢুকে যাবে, আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে, খাবারটা খাইলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাইলে আমরা এটা নিশ্চিত হব আমাদের ফ্রিজের ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হয়েছে কিনা। যদি ফুড গ্রেড ইউজ করা হয়, কেমনে বুঝবো? ওই যে দোকানদার অথবা বক্সের গায়ে অথবা ওয়ারেন্টি কার্ডের গায়ে অথবা ওদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া থাকবে, কোম্পানির ওয়েবসাইটে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আমরা জেনে নিতে পারবো। যদি ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করে তাহলে আমরা ওই ফ্রিজটা ক্রয় করব, তা না হলে ক্রয় করার দরকার নেই। পরে যে বিষয়টি, বেশিরভাগ চায়না ফ্রিজ যেগুলোতে আপনার কোনো জ্ঞানে ভ্যালু নাই, যে ফ্রিজগুলোর কোনো কী বলে সেটাকে, যে ফ্রিজগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই বা কোম্পানির কোনো তেমন একটা নামি দামি না, ওই ফ্রিজগুলোতে এরকম ফুড গ্রেড ছাড়া প্লাস্টিক ইউজ করে, যাতে করে কম দাম দিয়ে ওরা সেল করতে পারে। আমরা কাস্টমাররা না বুঝে কম দাম দিয়ে পাইয়ে ওই ফ্রিজটা আমরা ক্রয় করে ফেলি। আসলে এটা ঠিক নয়।
এখন আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রিজটি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট। আমাদের ফ্রিজটা কি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট? যদি ফ্রস্ট হয়ে থাকে, ফ্রস্ট মানে যে ফ্রিজগুলোতে বরফ জমে ওই ফ্রিজগুলো হচ্ছে ফ্রস্ট ফ্রিজ, আর যে ফ্রিজগুলোতে বরফ জমে না ওইগুলো হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ। এখন ফ্রস্ট আর নন ফ্রস্ট কোথায় কখন ইউজ করা হয়? যে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য কোন ফ্রিজ, আর আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য কোন ফ্রিজ, সেটা হচ্ছে দেখার বিষয়। এখন ফ্রস্ট ফ্রিজ কারা ইউজ করবে, নন ফ্রস্ট ফ্রিজ কারা ইউজ করবে? ফ্রস্ট ফ্রিজ হচ্ছে আপনার যেগুলোতে বরফ জমে। বিশেষ করে দেখা যায় গ্রামে একবার কারেন্ট চলে গেলে আপনার 4-5 ঘন্টায়ও আসে না, 2-3 দিনও আসে না, এরকম। এখন যেগুলো ফ্রস্ট ফ্রিজ সেগুলোতে কী করে, বরফ জমে থাকে, হালকা বরফ জমবে, কিছুটা বরফ জমে থাকে। যদিও কারেন্ট 2-3 ঘন্টা না থাকে বা 6-7 ঘন্টা না থাকে, 2-3-4-5 ঘন্টা এরকম না থাকলেও আপনার ওই বরফ যেটা জমে থাকে ফ্রস্ট ফ্রিজে, বরফ জমে থাকার কারণে আপনার খাবারটা নষ্ট হয় না, খাবারের মানও নষ্ট হয় না। হ্যাঁ, তাইলে যারা গ্রামে বসবাস করে বা যে জায়গায় কারেন্ট বেশি যায় ওই জায়গার জন্য ফ্রস্ট ফ্রিজ ভালো। ফ্রস্ট ফ্রিজ হলে আপনার কি হয় না, আপনার কারেন্ট চলে গেলেও আপনার খাওয়ার সতেজ থাকবে, ভালো থাকবে, এটা নিশ্চয়তা আছে। আর নন ফ্রস্ট ফ্রিজ হচ্ছে আপনার যে ফ্রিজগুলোতে বরফ জমে না, আপনার খাবার ভালো থাকবে কিন্তু বরফ জমে না। 1-2 ঘন্টার বেশি যদি কারেন্ট চলে যায় তো ফ্রিজে বরফ না থাকার কারণে, আইস না থাকার কারণে আপনার ফ্রিজটা 2-3 ঘন্টা কারেন্ট না থাকলে আপনার ফ্রিজটা বরফ না থাকার কারণে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আপনার খাবারের মান আস্তে আস্তে কমে আসবে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাইলে আমাদের যারা সব সময় কারেন্ট থাকে তাদের জন্য ফ্রস্ট ফ্রিজ, নন ফ্রস্ট ফ্রিজ। কারণ কারেন্ট থাকলে অলওয়েজ যদি কারেন্ট থাকে বা জেনারেটর আইপিএসের লাইন থাকে, হ্যাঁ, সেহেতু নন ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করা যায়। এতে করে আপনার বরফ যাবে না, আপনার খাবারের মান ভালো থাকে নন ফ্রস্ট ফ্রিজে। এখন ফ্রস্ট আর নন ফ্রস্ট ফ্রিজের সুবিধা অসুবিধা। এখন ফ্রস্ট ফ্রিজের আপনার অসুবিধা হলো যে ফ্রিজগুলোতে বরফ জমে, অনেক সময় বেশি বরফ জমের কারণে আমরা কি করতে পারি না, ড্রয়ার বা আমাদের খাবারগুলো একদম শক্ত হয়ে আইসের সাথে লেগে যায়, বরফের সাথে লেগে যায়। তো আমাদের এই ফ্রিজের বরফগুলো ছুটিয়ে এই বরফগুলো সরিয়ে নিয়ে আমরা খাবারটা বাইর করে আনতে অসুবিধা হয়ে যায়, ছুটাতে অসুবিধা হয়ে যায়। সেই জন্য একটা ঝামেলা এখানে দেখা যায়। আবার কিছু ফ্রিজ আছে সেমি ফ্রস্ট, কম বরফ জমে, সেগুলোতে সুবিধা আছে, সেগুলোতে বরফ বেশি না জমার কারণে খুব সুবিধাজনকভাবে আপনার এই যে খাবারগুলো বাইর করে নিয়ে আসা যায়। আর একটা হচ্ছে আপনার নন ফ্রস্টের সুবিধা হচ্ছে আপনার ওই বরফ না জমার কারণে, আপনার এক্সট্রা বরফ না জমার কারণে খাবার যেভাবে রাখছেন ওইভাবে নিয়ে ফেলা যায়, কোনো রকম ঝামেলা হয় না। তো কারেন্ট না থাকলে নন ফ্রস্ট ফ্রিজের খাবার নষ্ট হয়ে যায়, এটা একটা সুবিধা হচ্ছে বরফ জমে না, আপনার খাবার আপনি যে কোনো টাইমে বাইর করে নিতে পারবেন। আর ফ্রস্ট ফ্রিজে আপনার বরফ জমে থাকার কারণে অনেক সময় বেশি বরফ হয়ে যায়, আপনার খাবার বাইর করতে একটু অসুবিধা হয় সেটা। তবে কারেন্টের জন্য আপনার নন ফ্রস্ট ফ্রিজে ভালো, যে জায়গায় কারেন্ট চলে যায় সেখানে ফ্রস্ট ফ্রিজ, আর যে জায়গায় কারেন্ট থাকে সেখানে ফ্রস্ট নন ফ্রস্ট দুইটা ইউজ করতে পারে, যেটা সুবিধা হয়। এখন আসি আমরা আমাদের ফ্রিজ ইনভার্টার আর নন ইনভার্টার নিয়ে। ফ্রিজ কি ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো, সেটা একটা কথা। এটা হচ্ছে 8 নম্বরে আমরা আলোচনা করব, ফ্রিজ ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো। এখন যে ফ্রিজগুলো আপনার ইনভার্টার টেকনোলজি, সেগুলো আপনার বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুৎ খরচ কম হয়। তো বিদ্যুৎ খরচ কম হওয়ার কারণে
বিদ্যুৎ হওয়ার কারণে আমাদের সারা বছর একটা ফ্রিজের উপর যে কারেন্ট বিল আসে, কারেন্ট বিলটা কম আসে। সেজন্য ইনভার্টার টেকনোলজি ভালো, কারণ আমাদের বিদ্যুৎ খরচটা নিয়ন্ত্রণ করে। এখন ইনভার্টার টেকনোলজি আর নন ইনভার্টার টেকনোলজি কোনটা কোথায় ব্যবহার করব? সবসময় ইনভার্টার টেকনোলজি ইউজ করা ভালো, কারণ বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার কারণে আপনার ওই ফ্রিজ অলওয়েজ চালু থাকে এবং একটা তাপমাত্রা নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। যখন আপনার ফ্রিজের খাবার ঠান্ডা হয়ে যাবে, ইনভার্টার টেকনোলজিতে যখন আপনার ফ্রিজের খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ইনভার্টার টেকনোলজিতে আপনার ভোল্টেজটা কমে আসবে, হালকা হালকা করে একটা আপনার ঠান্ডা হাওয়া এই ইনভার্টার টেকনোলজি দিবে, যাতে করে আপনার কি হয়, খাবারটা সতেজ থাকে, কোনোভাবে নষ্ট না হয়, কোনোভাবে বিদ্যুতের অপচয় না হয়। আর অনেক সময় দেখা যায় আপনার ওই গ্রাম অঞ্চলে কারেন্ট বেশিরভাগ চলে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওই ইনভার্টার টেকনোলজির প্রয়োজন হয় না, কারণ তো কারেন্ট তো বেশিরভাগ থাকে না, ইনভার্টার টেকনোলজি দিয়ে কী হবে। তো ইনভার্টার টেকনোলজির ফ্রিজ যেগুলো আছে সেগুলো একটু রেট বেশি হয়, আর ইনভার্টার টেকনোলজি যেগুলোতে ব্যবহার করা হয় না সেগুলোর দাম একটু কম হয়। যাদের বিদ্যুৎ বেশি পরিমাণ চলে যায়, বাসায় বিদ্যুৎ কম থাকে, 2-3 ঘন্টা থাকে না, তাদের ইনভার্টার টেকনোলজি না নিলেও চলে, বিশেষ করে গ্রামের মানুষের, কারণ গ্রামের বিদ্যুৎ বেশি চলে যাওয়ার কারণে ইনভার্টার টেকনোলজি তেমন একটা প্রয়োজন হয় না। যেহেতু শহরে সবসময় কারেন্ট থাকে, টাউনের সেক্ষেত্রে ইনভার্টার টেকনোলজি ইউজ করা যায়। এখন হচ্ছে 9 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার ফ্রিজ ডিপ উপরে না নিচে। ফ্রিজের ডিপ উপরে নিলে ভালো হবে না নিচে নিলে ভালো হবে, সেটা হচ্ছে আরেকটা দেখার বিষয়। অনেক সময় দেখা যায় ফ্রিজের উপরে ডিপ থাকলে কি হয়, ফ্রিজের উপরে ডিপ থাকলে কি হয়, খাবারটা আপনার যে মাছ মাংসগুলো রাখা হয় সেগুলো আপনার বেশি হার্ড হয়ে লেগে যায়। হ্যাঁ, বেশি হার্ড হয়ে লেগে যাওয়ার কারণে, বরফ ধরে যাওয়ার কারণে আপনার যখন ফ্রিজের খাবারটা টান দেয়, এরকম সামনের দিকে টান দেয় বা নিতে চায়, ফ্রিজটা গায়ের উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা টানাটানি করার কারণে ফ্রিজ নড়াচড়ে বেশি, গায়ের উপর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্রিজ মনে করেন বন্ধ করলে, বা ফ্রিজে বরফ জমছে বন্ধ করলে দেখা যায়, বরফ ছুটানোর জন্য বন্ধ করলে দেখা যায় ফ্রিজ থেকে পানি নিচে পড়ে আপনার নর্মালও নষ্ট হয়ে যায়, ডিপটাও নষ্ট হয়ে যায়, ফ্লোরও নষ্ট হয়ে যায়। তো অনেকে পছন্দ করে আপনার ডিপটা নিচে থাকুক, আবার অনেকে পছন্দ করে ডিপ উপরে হলেই ভালো, যেহেতু বেশিরভাগ ডিপটা খোলা যায়, ডিপ উপরে হলে ভালো, খোলা হলে ভালো। হ্যাঁ, অনেকের খোলা ডিপ পছন্দ, আবার অনেকের আপনার ডয়ার সিস্টেম পছন্দ। খোলা ডিপ পছন্দ হওয়ার মেন কারণ হচ্ছে, আচ্ছা আগে এটা বলি, তাহলে কোন দিকে ডিপটা নেওয়া ভালো? আমার মনে হয় নিচের সাইডে ডিপটা নেওয়া ভালো, সেটা হলে বেটার হয়। অনেকে আবার উপরে পছন্দ করে, আর বেশিরভাগ খোলা বাঁধা যায়, আর ডিপে উপরে হলে একটু সুবিধা হয়, হাত দিয়ে নিতে সুবিধা, এটা একটা দিক। আবার অনেক সময় দেখা যায় ডিপের খাবারটা বেশিরভাগ আইস জমে যাওয়ার কারণে আপনার টান দিলে ফ্রিজ সহ সামনের দিকে চলে আসার, গায়ে পড়ার সম্ভাবনা থাকে, অনেকে সেই ভয়ে ডিপটা উপরে নিতে চায় না। আর অনেকে দেখা যায় যে ফ্রিজে আপনার খাবার তেমন একটা রাখে না, তাদের জন্য আসলে ডিপটা উপরে হওয়া ভালো। সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোথায় ডিপটা নিতে চাচ্ছেন, উপরে ডিপটা নেবেন না নিচে ডিপটা নেবেন। দুইটাতে সুবিধা অসুবিধা আছে, একটু হালকা সুবিধা আছে। এখন ডিপ নিচে নিলে কি সুবিধা আমি সেটা বলি। ডিপ যদি আপনার নিচে হয়, ডিপ যদি আপনার ডয়ার হয়, এখন আমরা 9 নম্বরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার ডিপ ডয়ার হলে সুবিধা অসুবিধা কি। ডিপ যদি ডয়ার হয়, আপনার খাবারগুলো একটা স্বাদ, মনে করেন মাংস একটাতে রাখলেন, মাছ একটাতে রাখলেন, একটার সাথে আরেকটার সাথে মিক্স হবে না। আপনি আপনার যেটা প্রয়োজন হয় ওইটা থেকে খুলে আপনার খাবারটা নিতে পারেন। আপনার যদি প্রয়োজন হচ্ছে আপনি মাছ বাইর করবেন বা মাংস বাইর করবেন, আপনি যে কোনো ডয়ার যেটাতে রাখছেন, নির্দিষ্ট ডয়ারটা করলেই আপনার খাবারটা চলে আসতেছে। তো একটার সাথে আরেকটা মিক্স হচ্ছে না, একটার সাথে একটা লেগে থাকতেছে না। অনেক সময় দেখা যায় দুইটা খাবার একসাথে রাখার কারণে দুটোটা একসাথে লেগে গেছে, তো এটা একটু
আপনার দুটোটা বাইর করে রাখতে হচ্ছে কিছুক্ষণ। যদি মাছ মাংস যদি দুই কাটা করে হয়, যেটা একটু নরম টাইপসের, সেটা নষ্ট হয়ে যায় বাইরে রাখার কারণে। তো সেজন্য আমি মনে করি আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আপনার বক্স যেটা আছে ড্রয়ার সিস্টেম, ডিপটা নেওয়া ভালো। এখন বর্তমান যুগে তো সবাই আপনার অনেকেই আপনার পছন্দ করতেছে খোলা ডিপ, কারণ খোলা ডিপে জায়গা বেশি পাওয়া যায়, সেটা সবার মতামত। তো খোলা ডিপে জায়গা বেশি পাওয়ার কারণে অনেকে আপনার খোলা ডিপটা বেশিরভাগ সাজেস্ট করে। আমার মতে আপনার ড্রয়ারটা ভালো, ড্রয়ারটা নিতে পারেন। যার যেটা পছন্দ, যার খোলা ডিপ পছন্দ, সেটা সে যেটা যে ইউজ করে ভালো লাগে সেটা নেওয়া উচিত আমার মতে। এবং 10 নম্বর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আপনার সার্ভিস, আফটার সেল সার্ভিস। অনেক কোম্পানি দেখা যায় আপনার ফ্রিজ সেল করে দিছে, আপনার কাছে বলছে ভাই আপনি অনেক দিন ধরে এই ফ্রিজ ইউজ করবেন, যদি কোনো রকম ঝামেলা হয় আমরা আপনার এই সমস্যাটা সমাধান করে দিব। আপনার যে কোনো সময় আপনার যে কোনো সময় প্রয়োজন হলে আমাদেরকে ফোন দেবেন, আমাদেরকে আপনি পাবেন। বিশেষ করে বেশিরভাগ চাইনা কোম্পানি আছে, চাইনা প্রোডাক্ট আছে, ওদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। ওরা নিজে একটা গ্যারান্টি ওয়ারেন্টি খাতায় লিখে দেয়, বলছে এটা নিয়ে আসলে আমাদের পাবেন, আমরা সার্ভিস দিব। জায়গায় যায় অনেক সময় কোম্পানিটাই থাকে না বা দোকানটাই থাকে না, আপনি কার থেকে সার্ভিস নেবেন। বা অনেক সময় দেখা যায় আপনি জায়গায় আছেন, এক ডিস্ট্রিক্টে আছেন, আপনার কাজের প্রয়োজনে আপনাকে অন্য ডিস্ট্রিক্টে চলে যাইতে হচ্ছে। তো আপনি কি করবেন? আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আপনি কি আবার এক ডিস্ট্রিক্ট থেকে চেঞ্জ করে আরেক ডিস্ট্রিক্টে আসতে পারবেন না। তো দেখা যাচ্ছে কি আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে না আসতে পারার কারণে আপনার ফ্রিজটা ঠিক করতে পারেন না, আপনার থেকে আরেকটা নতুন ফ্রিজ নিতে হচ্ছে। কারণ ওয়ারেন্টি তো আছে, কিন্তু সার্ভিসের কোনো সিস্টেম নাই আপনার ডিস্ট্রিক্টে। তো যেগুলো ব্র্যান্ডের জিনিস, তাদের সমস্ত ডিস্ট্রিক্টে আপনার ওদের শোরুম থাকে। তো আপনি যদি এক শোরুম থেকে নেন, এক ডিস্ট্রিক্ট থেকে নেন, দেখা যাচ্ছে আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলেও এখান থেকে সার্ভিসটা নিতে পারতেছেন। তো যেগুলো নন ব্র্যান্ড কোম্পানি, যেগুলোর কোনো লাইসেন্স দাঁড়ি নেই, সেখান থেকে ফ্রিজ না কেনাই ভালো। কারণ আপনারা অনেক হয়রানি করবে, আপনারা বারবার এক দোকান থেকে ওদের কাছে বারবার আসতে হবে, আপনাকে বলবে ভাই আসেন, কালকে আসেন। এরকম না করে আপনি চেষ্টা করবেন একটা ব্র্যান্ডের, নামি দামি একটা ব্র্যান্ডের ফ্রিজ ক্রয় করার জন্য। এতে করে আপনার সুবিধা হবে আপনি একটা ব্র্যান্ডের ফ্রিজও পাইলেন, আপনি ভালো সার্ভিসও পাইলেন, আপনার ফ্রিজটা অনেক দিন ধরে টেকসই হবে। তো ফ্রিজ কেনার আগে আমাদের এই বিষয়টা দেখে নিতে হবে। 11 নম্বরে যে বিষয়টা দেখতে হবে সেটি হচ্ছে আপনাদের যে আত্মীয় স্বজন আছে তারা কি রকমের ফ্রিজ নিছে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা কীরকম ফ্রিজ নিচ্ছে, তাদের ফ্রিজের সার্ভিসটা কীরকম পাচ্ছে ওরা, এবং তাদের কাছ থেকে রিভিউ নেবেন। ওদের এই ফ্রিজটা ভালো পাচ্ছে বা ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার পরে তারা ভালো একটা সার্ভিস কোম্পানির কাছ থেকে পাইছে, সে জিনিসটা আপনার ক্লিয়ার হতে হবে। যদি বলে যে আমাদের এই কোম্পানিটা ভালো সার্ভিস দিছে, আপনি ওই ফ্রিজটা ওই কোম্পানি থেকে ক্রয় করতে পারেন। এতে করে আপনার সুবিধা হবে কি, আপনি একটা ভালো কোম্পানির ফ্রিজও পাইলেন, আর সার্ভিসের ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারলেন কোন কোম্পানির ফ্রিজের সার্ভিস ভালো, এটা আপনি নিশ্চিত হতে পারলেন। তো আমাদের দেখে শুনে ফ্রিজগুলো কিনতে হবে। যেহেতু আমরা প্রায় 15-20 বছরের জন্য অনেক টাকা খরচ করে ফ্রিজ নিব, একটা শখের জিনিস, তো আমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখে ফ্রিজ ক্রয় করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।